নমস্কার, নিউজ আরসিবিএস এ আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, কিন্তু তার আগে দেখে নেব হেডলাইন্স। মুখবেড়িয়ায় জনসভা, ভারতীয় জাতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। তীব্র গরমেও জনজোয়ার। ফিরোজা বিবি নন প্রার্থী তিনি, পাঁশকুড়ার প্রচার সভায় মন্তব্য সাংসদ শুভেন্দু অধিকারী। দুদিনের প্রচার কর্মসূচিতে যোগ বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল র্যালি। বাম কংগ্রেস জোট আত্মঘাতী, কোলাঘাটে ভারত নির্মাণ ও সমাজবাদী পার্টির প্রার্থীর সমর্থনে এসে বললেন লক্ষণ সেঠ। ময়নায় নির্বাচনী প্রচার, জোট প্রার্থী মানিক ভৌমিকের উপস্থিত বিশিষ্টরা। হলদিয়া বিধানসভার এবারে নির্বাচনে শিল্প এক্স ফ্যাক্টর, শাসক বিরোধী তরজা অব্যাহত। যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য ছড়ালো চৈতন্যপুরে। আসছে বিস্তারিত খবরে। দীর্ঘ 34 বছর পর জেলায় জনসভা করবেন গান্ধী পরিবারের সদস্য। তাই সকাল থেকেই ভরে উঠেছিল মুখবেড়িয়ার মাঠ। কিন্তু সদস্য যখন মঞ্চে উঠলেন তখন জনসংখ্যা দাঁড়ালো প্রায় 15,000। এমনই ছবি দেখা গেল মুখবেড়িয়া মাঠে আয়োজিত ভারতীয় জাতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধীর সভা। বৃহস্পতিবার ভগবানপুর ও ময়না বিধানসভা জোট প্রার্থীর সমর্থনে সভা করেন রাহুল। 20 মিনিটের বক্তব্যে রাহুল একযোগে বিঁধলেন তৃণমূল ও বিজেপিকে। 1984 সাল জেলায় সভা করতে এসেছিলেন রাজীব গান্ধী। মহিষাদল ও দীঘায় আয়োজন করা হয়েছিল জনসভা। ঠিক তার 32 বছর পর বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে জেলায় জনসভা করলেন রাজীব পুত্র রাহুল গান্ধী। ভগবানপুর আর ময়না বিধানসভা জোট প্রার্থীর সমর্থনে মুখবেড়িয়াতে আয়োজিত জনসভায় বুধবার উপস্থিত ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী। জোট প্রার্থীর প্রচারে বেশ কয়েক বছর পর প্রচারে আসছেন খোদ রাহুল গান্ধী। তার জন্য আগে থেকেই প্রস্তুত ছিল মুখবেড়িয়া। সব রকমের ব্যবস্থা, নিরাপত্তার দিকে যথেষ্ট জোর দেওয়া হয়। বুধবার বেলা 12টায় সভা শুরু হওয়ার কথা থাকলেও মুখবেড়িয়ার মাঠে তার আগে থেকেই নামতে থাকে জনজোয়ার। তীব্র গরম আর চড়া রোদকে উপেক্ষা করে রাহুল গান্ধীর জন্য প্রায় ঘন্টা 4 অপেক্ষা করলেন বাম কংগ্রেস সমর্থকেরা। রাহুল এলেন 2:45, তাতেও ভাটা পড়েনি সমর্থকদের উৎসাহে। উপস্থিত হয়েছেন সর্বভারতীয় কংগ্রেসের সহ সভাপতি, সাংসদ, অনারেবল এমপি, ভাইস প্রেসিডেন্ট এআইসিসি শ্রী রাহুল গান্ধী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। প্রায় 1015 মানুষের জমায়েতে বক্তব্য রাখলেন রাহুল। মঞ্চে উঠেই ক্ষমা চেয়ে নেন দেরির জন্য। मैं थोड़ा लेट हो गया तो इसके लिए मैं आपसे शुरुआत से ही पहले माफी मांगना चाहता हूं कि आपको थोड़ा कष्ट हुआ। এদিন রাহুল গান্ধীর সঙ্গে কপ্টারে আসেন কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক সিপি যোশী, মানস ভূঁইয়া, অধীর চৌধুরী। মঞ্চে আগেই উপস্থিত ছিলেন রামনগরের সিপিএম প্রার্থী তাপস সিংহ, ভগবানপুর ও ময়না কেন্দ্রের 2 কংগ্রেস প্রার্থী হিমাংশু শেখর মহাপাত্র, মানিক ভৌমিক সহ জেলা কংগ্রেস ও বামফ্রন্টের নেতৃবৃন্দ। 20 মিনিটের বক্তব্যে রাহুল একযোগে বিঁধলেন তৃণমূল এবং বিজেপিকে। আক্রমণাত্মক রাহুল বলেন, 72 লক্ষ মানুষের কর্মসংস্থানের কথা বলে রাজ্যের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। সারদায় সর্বশান্ত মানুষের টাকা উদ্ধারের কোনো ব্যবস্থাও করেননি তিনি। তৃণমূল রাজত্বে এ রাজ্যে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প গঠন, কর্মসংস্থান সবকিছুতেই পিছিয়ে পড়েছে। রাহুল দাবি করেন, নারী নির্যাতন আর ধর্ষণের ঘটনায় এ রাজ্যের স্থান এখন সারা দেশের মধ্যে শীর্ষে। जूट की इंडस्ट्री में, जूट की फैक्ट्री में काम करते थे, जिनको हर महीने 15,000 रुपए मिलते थे, आज वो बस स्टैंड के पास भीख मांगते हैं। ममता जी ने कहा था कि 70 लाख युवाओं को ममता जी रोजगार देंगे। बहुत अच्छा वायदा था। उस समय कांग्रेस पार्टी भी तृणमूल के साथ खड़ी थी, अलायंस था हमारा, और हमने ममता जी पे भरोसा किया था कि बंगाल में रोजगार आएगा। रोजगार नहीं आया, युवाओं को रोजगार नहीं मिला। मगर वो लोग जो जूट की इंडस्ट्री में काम करते थे, जिनके पास रोजगार था,
जो अपने बच्चों को शिक्षा दिलवा सकते थे। पिछले चुनाव में उन्होंने यहां भाषण किया था 2 करोड़ लोगों को मैं रोजगार दूंगा। मैं आपसे पूछना चाहता हूं, यहां कोई है जिसको ममता जी ने, मोदी जी ने रोजगार दिया हो? हाथ उठा के मुझे दिखा दो। कोई एक व्यक्ति है यहां पे जिसको रोजगार मिला हो? न विकास, न प्रगति, न शिक्षा, न स्वास्थ्य, न रोजगार, सिर्फ तृणमूल कांग्रेस का गुंडा राज, सिंडिकेट राज। हिंदुस्तान में महिलाओं पे सबसे ज्यादा अत्याचार बंगाल में होता है। सबसे ज्यादा डर महिलाओं के दिल में इस प्रदेश में होता है। অন্যদিকে নরেন্দ্র মোদীকে আক্রমণ করে তিনি বলেন, কালো টাকা উদ্ধার আর দেশের 2 কোটি মানুষের কর্মসংস্থানের আওয়াজ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। 23 মাসের পর কালো টাকা উদ্ধারের বদলে এখন সেটি সাদা করার ফর্মুলা চালু করতে চাইছেন। नरेंद्र मोदी जी, इधर ममता जी जो 70 लाख रोजगार का वायदा करती है, उधर मोदी जी जो 2 करोड़ का वायदा करते हैं, 2 करोड़ लोगों का वायदा करते हैं। ব্যুরো রিপোর্ট, নিউজ আরসিবিএস। নন্দীগ্রাম জমি রক্ষা আন্দোলনের শহীদ জননী ফিরোজা বিবি এবারে প্রার্থী হয়েছেন পশ্চিম পাঁশকুড়া বিধানসভায়। বুধবার সন্ধ্যায় পাঁশকুড়ার চিলকাতে আয়োজন করা হয় প্রার্থীর সমর্থনে প্রচার সভা। প্রচার সভায় উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী। ফিরোজা বিবি নন, এখানে তিনিই প্রার্থী, সভায় মন্তব্য করলেন সাংসদ। ফিরোজা বিবি নয়, এখানে আমি আপনাদের প্রার্থী। পশ্চিম পাঁশকুড়া বিধানসভা তৃণমূল প্রার্থী ফিরোজা বিবির সমর্থনে প্রচার সভায় এমনই মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। বুধবার সন্ধ্যায় পাঁশকুড়ার চিলকায় এক দলীয় সভায় নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী শুভেন্দুবাবু বলেন, নন্দীগ্রামে জমি রক্ষা আন্দোলনের শহীদ জননী ফিরোজা বিবি। বিধায়ক হিসেবে জয়ী হয়ে তিনি উন্নয়নের কাজ করেন। এরপরে শুভেন্দুবাবু বলেন, 7 বছর ধরে সাংসদ রয়েছেন তিনি, জেলার বিভিন্ন এলাকায় উন্নয়ন করেছেন। ফিরোজা বিবি নন, পশ্চিম পাঁশকুড়া বিধানসভায় তিনিই প্রার্থী, এমনটাই মন্তব্য করলেন তিনি। অবশ্য জনগণকে শহীদ জননী ফিরোজা বিবিকে জেতানোর কথা বলেন সাংসদ। ফিরোজা বিবিকে জেতালে এলাকার উন্নয়নের দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নেবেন, এমনটাই মন্তব্য করলেন তিনি। তিনি পাঁশকুড়াকে ঠকিয়েছেন, সেই চিত্তদাস ঠাকুরকে একটা ভোটও দেবেন না। তবে আমি গোটা এলাকা ঘুরে বুঝতে পারছি না যে লড়াইটা কার সঙ্গে হবে, কারণ একা তো চিত্ত ঠাকুর প্রার্থী নয়, তরুণ সামন্ত প্রার্থী আছে। তরুণ সামন্তকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে লক্ষণ সেঠ, অমিয় সাউ, কিরণময় নন্দ বলছে তরুণ সামন্তই বামফ্রন্টের অরিজিনাল প্রার্থী। তাহলে চিত্তবাবু ভোট দ্বিতীয় হবেন না তরুণ বাবু দ্বিতীয় হবেন, সেটা আমি এখনো বুঝতে পারছি না। যাই হোক, আমি আপনাদের বলবো, এই শহীদ জননী তার পুত্রকে উৎসর্গ করেছেন দেশের জন্য জমি আন্দোলনে। 2007 সালে ওনার পুত্র নন্দীগ্রাম ব্রজমোহন তিওয়ারি হাই স্কুলের একজন কৃতি ছাত্র ছিল। তিনি জমি রক্ষার আন্দোলনে গেছিলেন। সেই ইন্দাদুলকে বুদ্ধবাবুর পুলিশ গুলি করে খুন করে দেয়। তার পরবর্তীকালে তাকে পুলিশের পোশাক পরে পুলিশের লোক বলে চালাতে চেয়েছিল। তার দেহ আমরা পোস্টমর্টম করে উদ্ধার করে তার মায়ের হাতে তুলে দিয়েছি এবং তিনি নন্দীগ্রামের উপনির্বাচনে জিতেছিলেন, পরবর্তীকালে বিধানসভার ভোটে জিতেছিলেন। নন্দীগ্রামে খবর নিবেন আপনারা, এই বিনয়ী মহিলা শহীদ জননী মানুষকে নিয়ে চলেন। এমএলএ ল্যাটের কোটা বলুন, তার বিধায়কের উন্নয়ন বলুন, তিনি সমস্ত অঞ্চল সভাপতি পঞ্চায়েতের কর্মকর্তার মাধ্যমে বিতরণ করেন, তিনি হস্তক্ষেপ করেন না। আর আপনারা গত 7 বছর আমি এমপি আছি, আমার ওপারে ময়না, ওপারে তমলুক, ওপারে কোলাঘাট কি ধরনের উন্নয়নের কাজ আমি করেছি আপনারা জানেন। আমি আজকে চিলকার মাঠে বলতে এসেছি যে ফিরোজা বিবি নয়, আমি আপনাদের প্রার্থী। আপনারা এই শহীদ জননী যাকে আপনারা জেতান, শহীদ জননীকে জেতালে এই এলাকার আগামী দিনে উন্নয়নের সমস্ত দায় দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নেব। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ আরসিবিএস।
জোট প্রার্থীর সমর্থনে জেলায় প্রচার কাজে যোগ দিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। বুধবার খেজুরি ও কাঁথিতে এবং বৃহস্পতিবার সুতাহাটায় রোড শোতে সামিল হলেন তিনি। সুতাহাটায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে কটাক্ষ করলেন বিমানবাবু। 2011 সালের বিধানসভা নির্বাচনের সময় খেজুরির হেড়িয়াতে সভা করতে এসেছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তারপর দীর্ঘ 5 বছর ধরে খেজুরিতে কোনো মিছিল করতে পারেনি সিপিএম। কিন্তু 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে ছবিটা পাল্টেছে। বুধবার সকালে হাজারখানেক কর্মী সমর্থকদের উপস্থিতিতে খেজুরিতে মিছিল করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু। এদিন খেজুরি ছাড়া উত্তরকাথি বিধানসভা জোট প্রার্থী চক্রধর মেইকাপের সমর্থনে ভাজা চাউলিয়া এলাকায় রোড শো করেন বিমানবাবু। অন্যদিকে হলদিয়া বিধানসভার বাম কংগ্রেস জোট প্রার্থী তাপসী মণ্ডলের সমর্থনে বৃহস্পতিবার আয়োজিত পদযাত্রা ও সভায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান। এদিন সুতাহাটা বাজার থেকে হোড়কালি পর্যন্ত প্রায় 4 কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। সেই সঙ্গে অনুষ্ঠিত হয় সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবাবু কটাক্ষ করলেন তৃণমূল নেতৃত্ব অনুব্রত মণ্ডলকে। এত আগে 72 ঘন্টার আগে বলে দেবেন, বলে দিচ্ছেন অন্যরকম হবে। যেরকম ওনাদের আরেক নেতা সে বলেছিল ওস্তাদের মাঠ শেষ রাত্রে কেবল গুড় জল খাওয়াও, বাতাসা জল খাওয়াও। রাজনীতি কোথায় নামিয়ে নিয়ে এসছে? রাজনীতিকে একেবারে ডোবার জলে নিয়ে চলে গেছে। গুড় জল, বাতাসা জল, একটা রাজনীতির কথা বলতে পারে না। রাষ্ট্রনীতি সম্পর্কে একটা কিছু জানে না। এরা সব রাজনীতি করতে এসে ভর করছে, ওদের ভর কেন্দ্র দুর্বৃত্ত। পরবর্তী দফার নির্বাচন রয়েছে আগামী 30শে এপ্রিল। কমিশনের নজরবন্দি থাকা সত্ত্বেও 29 এবং 30শে এপ্রিল কলকাতায় আসার কথা সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন অনুব্রত মণ্ডল। সেই প্রসঙ্গে বিমানবাবুর কটাক্ষ, 29 তারিখ কলকাতায় থাকবেন। কলকাতায় তো ভোট তো 4টে জায়গাতে আছে 30 তারিখে, 4টে কেন্দ্রে। সে কি করবে? তার পেটটা বড় হয়ে গেছে। তিনি হয়তো গাইনি প্রবলেম শুরু হয়েছে, তার জন্য ডাক্তার দেখাতে আসছেন। সমীর মাইতি ও রঞ্জন মাইতি রিপোর্ট, নিউজ RCBS। বিধানসভা লড়াই, বিধানসভার বিধান পাওয়া যাবে 19শে মে। তার আগে 5ই মে জেলায় নির্বাচন। হাতে কয়েকটা মাত্র দিনে প্রচার কাজ চালাচ্ছে রাজনৈতিক দলগুলি। বুধবার কোলাঘাটে পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকার ভারত নির্মাণ পার্টি ও সমাজবাদী পার্টির জোট প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হল। উপস্থিত ছিলেন লক্ষণ শেঠ। বাম কংগ্রেস জোট আত্মঘাতী, মন্তব্য লক্ষণবাবুর। পূর্ব পাঁশকুড়া বিধানসভা এলাকার ভারত নির্মাণ মঞ্চ ও সমাজবাদী পার্টির জোট প্রার্থী অমিয় সাহুর সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হল বুধবার। এদিন কোলাঘাট থানার খনাডিহিতে আয়োজন করা হয় সভাটির। সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ তথা ভারত নির্মাণ পার্টির প্রতিষ্ঠাতা লক্ষণ শেঠ, প্রার্থী অমিয় সাহু সহ অন্যান্য নেতৃত্বরা। বাম কংগ্রেসের জোট আত্মঘাতী জোট। বামপন্থী আন্দোলনের কবর খোঁড়া হয়েছে জোটের মাধ্যমে, মন্তব্য লক্ষণ শেঠের। অন্যদিকে নির্বাচনে জিতলে এলাকার উন্নয়নের উপর জোর দেওয়া হবে জানালেন তিনি। খুবই ভালো সাড়া পেয়েছি। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন গ্রামের রাস্তায় ঘুরলাম। সকলেই আমাদের হাত নেড়ে তাদের আশীর্বাদ জানিয়েছে। সেখান থেকে মনে করছি অমিয় সাহু জিতবেই। প্রথমে গণতন্ত্র রক্ষা করতে হবে, আর 2 হচ্ছে উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের কোলাঘাটে আরও একটা কারখানা যাতে আসে তার চেষ্টা করতে হবে। আর আমাদের যে রবীন্দ্রভারতী মহাবিদ্যালয় হয়েছে তার নতুন ভবন বানাতে হবে। পানীয় জলের আরও সরবরাহের ব্যবস্থা করতে হবে। কৃষির উন্নয়নও করতে হবে, আরও রাস্তা করতে হবে। এগুলি আমরা বলেছি। এবং ব্লকের আর মেছেদা কোলাঘাট নিয়ে একটা পৌরসভা গড়ে তোলা হোক, এটাও বলেছি। আর মানুষের কাছে সাড়া পেয়েছে কথাগুলি বলে। তাই এই হচ্ছে মোটামুটি কথা। সব তো আর রোড শোতে বলা যায় না, আর সব মানুষকে সেইভাবে বোঝানো যায় না। তবে আমার বক্তব্য থেকেই পরিষ্কার হয়েছে যে আমি কি বলতে চাই। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, নিউজ RCBS। নিজের বিধানসভা এলাকায় প্রচার কাজ চালালেন ময়না বিধানসভা জোট প্রার্থী মানিক ভৌমিক। বুধবার ময়নার গজিনায় কর্মী সভা করলেন মানিকবাবু। কর্মী সমর্থকরা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট নেতৃত্বরা।
এবারে সম্বর্ধনা জানাচ্ছে দেবাঞ্জন মণ্ডল। আপনার জন্য একটা পাচ্ছি দেখুন স্যার, এরপর সম্বর্ধনা জানাচ্ছে সংখ্যা বেশি। নাম বলতে শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি নয়, সিপিআই, সিপিএম, আরএসপি, ফরওয়ার্ড ব্লক এরাও আছেন। এরাও সমানতালে আমি প্রার্থী বামপন্থীরা ভোট দিয়ে সর্বতভাবে সব রকম সাহায্য করছে। লাস্ট ফেজে বলবে আপনাদেরকে বিভ্রান্ত করার জন্য, আত্মঘাতী লড়াইয়ে জড়িয়ে দেওয়ার জন্য কুসমন্তর দিয়ে দিবে, বলে দিবে জানিস এই তো সূর্যবাবু এরকম একটা মেসেজ পাঠিয়েছে যে কংগ্রেসকে সাহায্য করিস না, দয়া করে কাকের পিছনে ছুটবেন না, কানে হাত দেবেন, তারপরে কাকের পিছনে দৌড়াবেন কি দৌড়াবেন না সে সিদ্ধান্ত আপনি নিতে পারেন। তার প্রতিবাদে আমরা কংগ্রেস এবং বামপন্থীরা একজোট হয়ে আমাদের প্রিয় প্রার্থী মানিক বাবুকে আমরা কেন আজকে কংগ্রেসের সঙ্গে হাত মিলালাম, আমাদের অনেকের মধ্যে হয়তো এসে গেছে বা তৃণমূল যারা আপনাদের কানের কাছে কেন কংগ্রেস দীর্ঘদিনের শত্রু, তার সঙ্গে কেন বামপন্থীরা একজোট হলেন। আমরা যারা বাড়ি বাড়ি যাচ্ছি সেখানেও দু এক জায়গায় প্রশ্ন, আগের কথা ভুলে যাবেননি কেউ, সবাই মনে করে রাখবেন যে এখানে নন্দীগ্রাম এবং সিঙ্গুরকে কেন্দ্র করে মিথ্যা প্রলোভনে মিথ্যা কথা বলে ছেলে মেয়েদের চাকরির আশ্বাস দিয়ে গ্রামাঞ্চলে মানুষ ভালো হবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে তৃণমূলের কয়েকজন চোর মিলে একটা দল তৈরি করছে, এটা টিভি করছে, এখন নিজেরা নিজেদের উপর আক্রমণ করছে, আর কিন্তু বামপন্থীরা বা কংগ্রেস আক্রমণের শিকার নয়। এখন দেখছেন বিভিন্ন জায়গায় টাকার ভাগ নিয়ে গ্রামাঞ্চলে 100 দিনের কাজের টাকা থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত উপর লেভেলে দাঁড়ানোর জন্য কয়েকজন আসছে আমাদের অসিত বেরা, যাদব বেরা রিপোর্ট, নিউজ আরসিবিএস। হলদিয়া নির্বাচনের বড় ফ্যাক্টর হতে চলেছে শিল্পের সমৃদ্ধি। হলদিয়ায় বেশ কয়েকটি শিল্পের কারখানা বন্ধ হয়ে গেছে, বাড়ছে বেকারত্ব, এমনটাই অভিযোগ বিরোধী পক্ষের। অন্যদিকে তৃণমূল প্রার্থী মধুরিমা মণ্ডল জানিয়েছেন গত 5 বছরে হলদিয়ায় বেশ কিছু শিল্পের উন্নতি হয়েছে। নির্বাচনের আগে শিল্প নিয়ে শাসক বিরোধী তরজাই ধরা পড়ল হলদিয়া বিধানসভায়। সামনেই বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুর জেলার 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হলদিয়া বিধানসভা কেন্দ্র। শিল্প শহর নামে পরিচিত হলদিয়ায় নির্বাচনে বড় ফ্যাক্টর হতে চলেছে শিল্পের সমৃদ্ধি। গত 5 বছরে হলদিয়ায় বেশ কয়েকটি শিল্প বন্ধ হয়ে গেছে, এমনটাই অভিযোগ তোলে বিরোধী পক্ষ। বন্ধ হয়ে পড়েছে রেণুকা সুগার মিল, রোহিত ইন্ডাস্ট্রি, ম্যানেক্সিয়া কোম্পানি। কয়েক হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। তৃণমূলের দখলে থাকা হলদিয়া বিধানসভায় কারখানা বন্ধ হয়ে যাওয়ায় শাসক দলকেই দায়ী করেছে বিরোধী শিবির। শ্রমিক অসন্তোষ, দূষণ বৃদ্ধিকে শিল্প বন্ধ হওয়ার অন্যতম কারণ বলে দাবি করেছেন বিরোধী প্রার্থী তাপসী মণ্ডল। হলদিয়ার এই 5 বছরে যে পরিবেশ তৈরি হয়েছে তার উপর দাঁড়িয়ে আমরা মনে করি মানুষ আমাদের পক্ষে থাকবে, আমাদের পার্টির পক্ষেই মানুষের রায়টা আসবে, এটা আমি মনে করি। কারণ এই 5 বছরে যে শিল্পায়নগুলো আসার কথা ছিল 5 বছর আগে বামফ্রন্ট জমানায়, সেই শিল্পগুলো তো শুরু হলোই না। কিছু কিছু কারখানার বাউন্ডারি ওয়াল হয়েছিল, সে বাউন্ডারি ওয়ালের আজকের আর একটা ইটেরও দেখা পাওয়া যাচ্ছে না। নতুন নতুন কিছু শিল্প আসার কথা ছিল, আপনি ওই যাবেন দেখবেন আমাদের যে লিংক রোড আছে মঞ্জুশ্রী থেকে সিটি সেন্টার পর্যন্ত, তার ডান দিকে কয়েকটা কারখানার বাউন্ডারি হয়েছিল। তারপরে ভূষণ ইন্ডাস্ট্রি বলুন, তারপর ওই সামনের দিকে আরো ছিল, সেগুলো হয়নি। কিন্তু যেগুলো শুরু হয়েছিল যেমন রুচি, রেণুকা সুগার, গোকুল, উড়াল, তারপরে রোহিত, মডার্ন, কঙ্কাস, এই মানেক্সিয়া যেটা ছিল আগে, এরকম কিছু কারখানাগুলো শুরু হয়েছিল। আজকের সেগুলো প্রায় বন্ধের মুখে, প্রায় হলদিয়াতে নাই নাই করে 7-8খানা কারখানা বন্ধ হয়ে গেছে।
কারণটা হচ্ছে যে সরকার আছে, সরকারের যে দল, সেই দলের যে যারা নেতা কর্মীরা আছে তারা শুধু শ্রমিক শোষণ করেনি, তারা এই কোম্পানিকেও শোষণ করছে। কোম্পানির কাছ থেকে নিজেদের তাগিদে কোটি কোটি টাকা লুট করছে। তবে শিল্পের উন্নতি প্রসঙ্গে তৃণমূল প্রার্থী মধুরিমা মণ্ডল জানিয়েছেন, পেট্রোকেমিক্যাল, আয়ুষী, প্যারাকেমিক্যালের মতো বেশ কিছু শিল্পের উন্নতি হয়েছে গত 5 বছরে। তবে বেকার সমস্যা রয়েছে মেনে নিলেন তিনি। আশা করছি আমি হলদিয়াতে যে আমাদের যেহেতু মামাটি মানুষের সরকার এত উন্নয়ন করেছেন, আজকে চতুর্দিকে উন্নয়নের ধারা বইছে এবং হলদিয়াতে আমাদের শ্রদ্ধেয় সাংসদ যেভাবে উন্নয়ন করেছেন, আমি আশাবাদী আমি অবশ্যই হলদিয়া বিধানসভায় আসছি। আমি প্রথমে গুরুত্ব দেব শিল্পের দিকে, শিল্পের উন্নয়ন চাইবো, কারণ আমার হলদিয়া বিধানসভাতে অনেক বেকার যুবক ভাই আছেন যাদের মুখে আমি হাসি ফোটাতে চাই। তাই আজকের প্রথমেই আমি জিতে আসতে পারলে আমি আমার সরকারের কাছে দাবি জানাবো যে আমার শিল্পের উন্নয়ন যাতে হয়। ওটা কিন্তু আমাদের সরকার আসার পরে হয়নি, ওটা হচ্ছে তখন সিপিএম সরকার, যেটা 1962 থেকে 1978 সালে ওটা কিছু পরিবেশ দূষণের কারণে ওই সময় বন্ধ করেছিল। আমাদের সরকার আসার পরে ওটা কিন্তু হয়নি। আমি আসার পরে অবশ্যই আমি সরকারের কাছে দাবি জানাবো যাতে উনি কেন্দ্র থেকে ওটা দাবি করে আনতে পারেন। একাধিক শিল্প বন্ধ হয়ে যাওয়ায় শিল্পাঞ্চলে ক্রমশ বাড়ছে বেকারত্ব, ফলে ক্ষোভ বাড়ছে কারখানা শ্রমিকদের মধ্যে। বলতে গেলে নির্বাচনের আগে হলদিয়া শিল্পাঞ্চলে শিল্প গড়ে ওঠা নিয়ে শাসক বিরোধী তরজা অব্যাহত। এখন মানুষের রায় কোন দিকে যায় তার জন্য অপেক্ষা করতে হবে 19শে মে ভোটের ফলাফল পর্যন্ত। হলদিয়ার উদ্বাস্তুদের জন্য কোনো সরকার কিন্তু কিছু করেনি। কেন করেনি এখন কি বলবো। আমার জায়গায় গেছে, ক্যালকাটা পোর্টে গেছে 74 সালে। টোটাল আমার বাবার 4 ভাইয়ের মিলে গিয়েছিল প্রায় 2 বিঘা জায়গার মতো। আর তারপর পেট্রোকেমিক্যালে গেছে, আমার বাবার অংশেরই গেছে 65 ডিসমিল জায়গা একটা, আর 22 ডিসমিল জায়গা একটা। তো রিলায়েন্সে গেছে সে প্রায় 1-2 বিঘা জায়গার মতো। ক্যালস রিফাইনারিতে গেছে, ব্যালেন্স যা ছিল ঘর বাড়ি টাড়ি পুরনো ঘর বাড়ি যা ছিল সব গেছে। তো ক্যালস রিফাইনারিতে আপনার ওই কোথাও কিছু চাকরি হয়নি। ছেলের জন্য এখন এক্সাম ক্যাটাগরির করলাম, ছেলের জন্য করলাম। বিভিন্ন রাজনৈতিক দল তখন রাজনৈতিক দল যে ছিল সেগুলো আমাদেরকে পেপারটা দিয়ে দেন, আপনার ছেলের হয়ে যাবে, চাকরি হয়ে যাবে। বুঝতে পারছেন, আমাদেরকে পেপারটা দিয়ে দেন, আমার ছেলের চাকরি হয়ে যাবে। তাকে দিলাম। 2 বছর পরে যখন জানলাম সে পেপারটা জমা দেয়নি, ফেলে দিয়েছে। পরে 4 বছর পরে আবার এক্সাম ক্যাটাগরিতে করেছি, ছেলের কোনো হয়নি। অর্থাৎ ছেলের থেকে যারা ছেলে হাই সেকেন্ডারি ডিভিশনে মাধ্যমিক পাস করছিল, যারা 3rd ডিভিশনে পাস করছে তাদের হয়ে গেছে। টাটা স্টিলে হুগলি মেট্রোকে মেকানিক্যাল মেনটেন্যান্সে কাজ করতাম। সমস্যাটা আমরা সিপিএম করার অপরাধে আমাদেরকে 2011 সালে 13 মে যখন পরিবর্তন হয় তখনই আমাদেরকে বের করে দেওয়া হয় জোরজবস্তি করে। আমাদের এখন কেস করেছিলাম, আমরা কেস চলছে এখনো ট্রাইব্যুনালে, সিজিআইটিতে, হাইকোর্টে কেস চলছে আমাদের বর্তমানে। আমাদেরকে আমরা অন্য রাজনীতি করতাম, সিআই2 করতাম, তার জন্য আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল। তৃণমূলের INTUC ইউনিয়নের সব কারখানায় কোক তৈরি হতো, কোক থেকে আসতো, ডাস্ট আসতো, ডাস্ট থেকে কোক, পাশেই পাওয়ার প্লান্ট, টাটা পাওয়ার, কোক তৈরি হতো। জাহাঙ্গীর বাদশা রিপোর্ট, নিউজ RCBS। বুধবার সকালে সুতাহাটা থানা চৈতন্যপুরে একটি ডোবার মধ্যে গলায় গেঞ্জির ফাঁস এবং যৌনাঙ্গ কাটা অবস্থায় এক যুবকের মৃতদেহ দেখতে পান বাসিন্দারা। মঙ্গলবার রাত থেকে নিখোঁজ ছিলেন ওই ব্যক্তি। বুধবার সুতাহাটা থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ালো সুতাহাটা থানার চৈতন্যপুরে। বুধবার সকালে ওই যুবকের বাড়ির অদূরেই একটি ডোবার মধ্যে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। মৃতের নাম ভানু বেরা, বয়স 27। ওই ব্যক্তির গলায় গেঞ্জির ফাঁস এবং যৌনাঙ্গ কাটা অবস্থায় পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, ভানু পেশায় রাজমিস্ত্রি। কলকাতায় রাজমিস্ত্রির কাজ করত সে। গত কয়েকদিন আগে বাড়ি ফিরে আসে ভানু।
পরিবার সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে ভালো জামা কাপড় পরে ও কিছু টাকা নিয়ে বেরিয়ে যায় সে। রাত পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করতে থাকেন পরিজনেরা, তাতেও কোনো সন্ধান মেলেনি। বুধবার সকালে বাড়ির কিছুটা দূরে একটি ডোবার মধ্যে মৃত অবস্থায় ভানুকে পড়ে থাকতে দেখেন এলাকার মানুষ। স্থানীয় সুতাহাটা থানায় খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। দেহ ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। জানি না, বলতে পারবো। আপনি কখন জানতে পারলেন এরকম ঘটেছে? কালকে সন্ধ্যাবেলায় ঘর দিয়ে বার হয়েছে, 6:10-15 দিকে 500 টাকা নিয়ে বার হয়েছে। বলছে আমি কোথায় যাবে, গায়ে সেন্টেন মেরেছে। বলছে আমি এক্ষুনি যাবো আসবো। আমি জল ঢালা ভাত আছে, কি দেখাবো? বলে এসে আমি জব আনতে যাবো, আস। বলে আমি এক্ষুনি যাবো আসবো। আমি তুমি বাজার করবো, 500 টাকাটা ভেঙে দেয়। বলে না, তোমার টাকা তোমাকে এসে ফেরত দিয়ে দেবো বলে সেই জায়গায় গেছে, আর আসেনি। কেটে দিয়েছে, গলায় গেঞ্জিটা বাঁধা ছিল, চাকিয়ে তুলতে নাকে পাক ঢাকা ছিল, চাকিয়ে তুলতে নাক দিয়ে কাঁচা রক্ত বেরিয়ে এলো, দেখছি কাটা হয়ে আছে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। নিউজ RCBS আজ এই পর্যন্তই। ফিরে আসবো আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।